আমাদের দেশে বাংলাদেশে আমাদের অনেক জাতের বেগুন আছে, সেটা আমরা প্রত্যেকেই জানি। যারা গ্রামে যায় তারা বিভিন্ন জাতের বেগুন খায় এবং হয়তো অনেকে শহরে জানেন না। শহরে যেহেতু তারা শুধু বাজার থেকে হাইব্রিড এবং উফশি বেগুন কেনেন, যেগুলি বাণিজ্যিক চাষ হয়, সেখানে বেশি মানে জাত নাই, কারণ ওগুলোর মধ্যে লম্বা বেগুন, একটু কিছু গোল বেগুন, কিছু সবুজ বেগুন, কিছু বেগুনি কালারের বেগুন এরকম থাকে। তো এই কথাটা বলে আমি এটা বলতে যাচ্ছি, আমার এই টেবিলে আমার সামনে যেটা আছে, আমি এখন টাঙ্গাইলের পাত্রাইল ইউনিয়নের একটি বিষ্ণুপুর গ্রামে আছি। তো এই গ্রামেরই আশেপাশ থেকে আজকে সকালে যেগুলো সংগ্রহ করেছে তার মধ্যে হলো নলি বেগুন। এটা একেবারে পাতলা একটা বেগুন। এটা হলো তাল বেগুন, এটা খেতে খুব ভালো এবং বেশ বড়। আটঘরিয়া বেগুন, যদিও পাবনায় এটা আটঘরিয়া উপজেলায় হয় বেশি। আর এটা কিন্তু তবলা বেগুন। তবলা বেগুনটাও খুব বড় এবং এগুলো ভর্তা কিংবা ভাজি করে খায়। তা এবং আছে শৈলা বেগুন। শৈলা বেগুনটা একটু মানে খুব ধরে, এটা গাছে খুব ধরে এবং টাঙ্গাইলের কৃষকদের প্রত্যেকের বাড়িতে বলতে গেলে এই বেগুন হয়। আর শিংনাথ বেগুন, এটা অনেক লম্বা এবং এটা শিংয়ের মতো দেখতে, তাই এটার নাম শিংনাথ। আর এটা ঘৃত্যকাঞ্চন, এটা একটু কম হয়, অত্যন্ত ঔষধি গুণসম্পন্ন একটা বেগুন এবং এটা হয় এটা। তাছাড়াও আরও কয়েকটা নানা জাতের বেগুন, ছোট, অনেক সময় হয়তো দেখতে অত ভালো না, আর এগুলো ছোট, এরকম অনেক বেগুন আছে। কিন্তু এই বেগুনগুলো একটাও, আপনারা যদি দেখেন, এর মধ্যে একটাও কোথাও কিন্তু পোকা নাই। এমন না যে এর মধ্যে পোকা ধরে, এইগুলো দেখেন কোনোটাতে কিন্তু পোকা নাই। আমি যেগুলো করছি, কিন্তু যেটা আমাদেরকে বলা হয় যে বেগুন যে যদি আমরা চাষ করি বেগুন, সেখানে প্রচুর কীটনাশক দিতে হয়, কারণ পোকা ধরে এবং পোকা ধরলে সেই বেগুনের ফলন, মানে আমরা শেষ পর্যন্ত যা পাই তা অনেক কমে যায় এবং কৃষকের অনেক ক্ষতি হয়। এটা যে একটা ডাহা মিথ্যা কথা। এই যে আমরা অল্প কিছু এমনি সংগ্রহ করেছি, এর মধ্যে কিন্তু একটা তো পোকা দেখি নেই। এই কথা বলে যে অনেক কীটনাশক ব্যবহার করতে হয়, সেটা কিন্তু আসলে হয় হাইব্রিড বেগুনে, হাইব্রিড এবং উফশি বা হাইল্ডিং ভ্যারাইটি বেগুনে, এবং বিশেষ করে যেগুলি কোম্পানি প্যাকেটে করে বিক্রি করে খুব চকচকে ছবি টবি দিয়ে, ওটা হলো যেমন যেগুলো আসলে কীটনাশক কোম্পানি, তারাই কিন্তু এটা বিক্রি করে এবং তারাই প্রমাণ করে যে বেগুন লাগাবার পর থেকে কমপক্ষে 6 বার তো দিতেই হবে, এমনকি বাজারে যাওয়ার আগেও দিতে হবে, মানে গাছ থেকে কাটার আগেও দিতে হবে। এটা অত্যন্ত সত্যি কথা যে কীটনাশক যদি আমি মাটিতে দেই এবং সেই সবজিটা বাজারে যায় এবং সেটা আমরা কিনে খাই, সেটা শরীরের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি করে। এখন যে মানুষের কিডনি রোগ বেড়ে গেছে, এত ক্যান্সার হচ্ছে এবং নানা রকম রোগ হচ্ছে, স্ট্রোকে মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, এগুলো কিন্তু সবই এই কীটনাশকের ফলে হচ্ছে। আমাদের যে খাদ্যের মধ্যে বিষাক্ততা ঢুকে গেছে, সে কারণে হচ্ছে। তো এই যখন আমি এরকম একটা বেগুনের দাঁড়িয়েছে, আমি যদি পাবনায় যাই, পাবনায় গেলেও আমি যদি একটা টেবিলে নিয়ে দাঁড়াই, সেখানে আমি ওইখানকার আশেপাশে গ্রামের অনেক জাতের বেগুন পাবো। এরকম করে বাংলাদেশে প্রতিটা জেলায়, যশোর, তারপর চট্টগ্রাম, জামালপুর, কতগুলো জেলা আছে যেগুলো একেবারে বেগুনের জাতের জন্য খুব বিখ্যাত, রংপুর, সে দোহাজারি, এসব আর পার্বত্য চট্টগ্রাম, সেখানে নানা রকম জাতের বেগুন আছে। সেজন্য বাংলাদেশকে বলা হয় বেগুনের যে আদি উৎপত্তি স্থলের যে দেশগুলো আছে, অল্প কিছু দেশ, ভারত, মায়ানমার এবং এই সব অঞ্চলে, তো সেই অঞ্চলে কিন্তু আমরা বাস করি। এটা কিন্তু আমাদের অত্যন্ত গর্বের বিষয় যে আমরা এরকম একটা দেশে বাস করি। এখন
যেটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার সেটা হলো যে 2013 সাল থেকে আমরা শুনছি যে বাংলাদেশে বিটি বেগুন নামে একটা জেনেটিক্যালি মডিফাইড বেগুন দেয়া হচ্ছে এবং এটা অনুমতি দেওয়া হচ্ছে মাঠ পর্যায়ে চাষের জন্য অক্টোবরের 2013 সালের অক্টোবরে। এখন সেখানে বলা হচ্ছে যে প্রচুর কীটনাশক হয়, কৃষিমন্ত্রীও তৎকালীন বলেছেন যে এত কীটনাশক দিতে হয়, এটা তো মানুষকে কৃষকদেরকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে, তাই বেগুনকে জেনেটিক্যালি মডিফাই করতে হবে। জেনেটিক্যালি মডিফাইটা কী করেছে তারা? তেমন কিছুই করেনি। বেগুনে কিন্তু অনেক রকম পোকা লাগে, কিন্তু তারা করেছে কি এই রকম বেগুনে হয়তো ডগাও ফল ছিদ্রকারী পোকা হতে পারে, যেটা ফলের ভিতরে থাকবে। আপনি যদি কাটেন এর মধ্যে দেখবেন যে একটা পোকা যেটা জীবন্তই থাকে, কাটলে পরে সেটা বেরিয়ে আসে। এটা কিন্তু কোনো প্রকার ক্ষতি করে না, যেই অংশে থাকে শুধু সেই অংশটুকু ফেলে দিলে হয়ে যায়, ও ওখানে খেতে থাকে। এখন এটাকে বলে এফএসবি, ফ্রুট অ্যান্ড শুট বোরার পেস্ট। সেটাকে থেকে বাঁচাবার জন্য মাটির একটা ব্যাকটেরিয়া ব্যাসিলাস থুরিনজেনিসিস, তার ব্যাকটেরিয়াকে ইনসার্ট করা হয়েছে বেগুনের বীজের মধ্যে। যে বেগুনের বীজগুলো তারা নিয়েছে সেটা 9টা আমাদের স্থানীয় জাতেরই বীজ, যেমন নয়নতারা, কাজলা, চাগা, উত্তরা, এরকম 9টা জাতের বীজ নিয়েছে এবং 4টা জাতকে তারা 2013 সালে অবমুক্ত করেছে। এটার অর্থ হলো যে কৃষক পর্যায়ে এটাকে চাষের জন্য দেয়া যাবে। কিন্তু তারা যখন নাকি এটা করছে তখন কিন্তু তারা এটা বলে নাই যে দিতে হবে না, আর কোনো কীটনাশক দিতে হবে না। আমরা যখন পরবর্তীকালে গিয়ে কৃষকদের মাঠে দেখছি তখন দেখলাম যে পাতা কুঁচকে যায়, ওখানে ফাঙ্গাস লাগে, ওগুলোর জন্য কিন্তু ঠিকই কীটনাশক দিতে হয়। তার মানে ওই বেগুনটা কীটনাশক মুক্ত বেগুন বলা যাবে না। এটা কিন্তু একদম খেয়াল রাখতে হবে যে এটা কোনো কীটনাশক মুক্ত বেগুন না। এটাতে ডগাও ফল ছিদ্রকারী পোকাটা হয়তো লাগবে না, কারণ ওই যে বিকৃতিটা ঘটানো হয়েছে বীজের মধ্যে, সেই বিকৃতির কারণে ওই বেগুন গাছের মধ্যে এমন বিষাক্ততা তৈরি হয় যে ওই পোকা যখন বেগুনে আসে তখন তার পেটে ফুটো হয়ে যায়, তার অন্ত্র ফুটা হয়ে যায় এবং সে মারা যায়। তার মানে আমরা যে বেগুনটা পাচ্ছি চকচকে, তার মধ্যে কোনো পোকা নাই, তার মানে সেই বেগুনের পোকাটা ছিল কিন্তু সে মরে গেছে, সে মরে গিয়ে ওই মানে বেগুনের মধ্যেই মিশে আছে। কিন্তু আমাদের এর মধ্যে জেনেটিক মডিফিকেশন করতে গিয়ে যেই ঝুঁকিগুলো সেগুলো তো রয়ে গেছে, সেগুলো তো আর যায়নি। যে ঝুঁকিগুলো আছে তার মধ্যে আপনার অনেকগুলো অ্যালার্জি হওয়ার সম্ভাবনা আছে, এমনকি যেগুলো ইঁদুর এবং অন্যান্য ইয়ের উপর গবেষণা হয়েছে তখন দেখা গেছে যে ওই ইঁদুরের যে বাচ্চা তাতে যে হবে তাদের কিন্তু বার্থ ডিফেক্ট হতে পারে, তার মানে জন্মগত কিছু রোগের সৃষ্টি হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে যে এছাড়াও যেমন অ্যালার্জি আছে, আর সবচেয়ে বড় একটা রোগের কথা হচ্ছে যে মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা, ইমিউনিটিটা বড় ধরনের আঘাতপ্রাপ্ত হবে। তো এখন প্রশ্ন আসতে পারে যে এটা তো মানুষ, ইঁদুরের গবেষণা দিয়ে আমরা কি করে বলবো যে মানুষ ক্ষতিগ্রস্ত হবে একইভাবে? হ্যাঁ, ঠিকই কথা, কিন্তু দেখেন আপনার এখন বাংলাদেশে 2014 সাল থেকে বেগুন দেয়া হচ্ছে, এটা বাজারে আসছে 2015 সালে 16 সালে প্রতি বছর দেওয়া হচ্ছে, যদিও খুব বেশি কৃষকরা নেয়নি এবং যারা করেছে তাদের ফলন একেবারেই ভালো হয়নি, কিন্তু তারা তো বাজারে কিছু না কিছু দিয়েছে। তো এখন সরকার কেন এমন একটা নিয়ম করলো না যে এই বেগুন আলাদা বিক্রি হবে, এটার উপর লেবেল লাগানো থাকবে এবং যারা এটা কিনবে এবং খাবে তাদের উপর বিশেষ গবেষণা করা হবে, যেন আমরা বলতে পারি যে এটা নিরাপদ, এর মধ্যে কোনো ক্ষতি নেই। আমি খুব অবাক হয়ে যাই যে বাংলাদেশে যেসব বিজ্ঞানীরা কোম্পানির পক্ষ হয়ে এটাকে প্রমোট করতে চাচ্ছেন তারা বলছে আমরা তো এটা খাচ্ছি, এটাতে তো কোনো ক্ষতি হচ্ছে না। এটা হবে কি করে? আপনার উপর তো কোনো গবেষণা হয়নি, আপনি যে খেয়েছেন তারই বা কি প্রমাণ আছে? তো কাজে এই রকম হালকা কথা বলে এবং
জোর জবরদস্তিমূলক কথা বলে এই বিটি বেগুনকে চালানো এটা অত্যন্ত অন্যায় এবং মানুষের জীবন নিয়ে খেলা। এটা কিন্তু আমাদের একটা এত বড় ঝুঁকি নিয়ে যে তারা খেলছে, এটা এটা মানবতার বিরুদ্ধে একটা অপরাধের শামিল। এই জন্য এইসব ব্যাপারকে আজকাল আন্তর্জাতিকভাবে একটা শব্দ ব্যবহার করা হয়, সেটা হলো ইকোসাইড। কারণ আমরা পরিবেশেরও তো ক্ষতি করছি। আমি যেখানে বিটি বেগুন লাগিয়েছি ওটা একটা জেনেটিক্যালি মডিফাইড গাছ, সেই গাছটা যে মাটিতে লাগানো হয়েছে সেখানে যে বাতাস লাগছে সেটাতে যে পরিবর্তন আসছে তখন তার কিন্তু অনেক ক্ষতি হতে পারে, এবং সেগুলো কিন্তু আজ পর্যন্ত কোনো গবেষণা করেনি। তার আচ্ছা ঠিক আছে, মানুষের উপর না হয় গবেষণা না করলো, তারা মানুষকে খুঁজে পেল না, কিন্তু বেগুন যেখানে চাষ হয়েছে, বিটি বেগুন যেখানে চাষ হয়েছে সেই মাঠটা তো আপনারা চেনেন, এবং কৃষি সম্প্রসারণ বিভাগের লোকজন ক্রমাগত সেখানে যাচ্ছে, কারণ কৃষকদেরকে তাদেরকে চোখে চোখে রাখতে হয়। তো সেখানে তারা আজ পর্যন্ত কেন কোনো গবেষণা করলো না যে এখানকার মাটিতে কোনো সমস্যা হয়নি, এখানে পরিবেশের কোনো সমস্যা হয়নি? এটা তো কার্টাগেনা প্রোটোকল অনুযায়ী আমাদের যে প্রিকশনারি প্রিন্সিপাল আছে সেই অনুযায়ী অবশ্যই করার কথা। তো সেদিক থেকে আমি বলবো যে এই বেগুন যে অনুমোদনের যে 7টি শর্ত দেওয়া হয়েছিল তার মধ্যে 2টি প্রধান শর্ত তারা ভঙ্গ করেছে এবং এখনো করে যাচ্ছে, অথচ তারা এদিকে দাবি করছে যে এটা নিরাপদ, এতে কোনো ক্ষতি হয়নি। আমি মনে করি যে এটা বলার আগে তাদেরকে করতে হবে, এবং সেটা যে তথ্যের ঘাটতি আছে সেটা বাংলাদেশে শুধু না, এটা যেমন ফিলিপাইনি কোর্ট কিন্তু বলে দিচ্ছে যে বিজ্ঞানীরা সেখানে বিটি বেগুন করার জন্য, ফিলিপাইনেও তো এই বেগুন তারা চাষ করার জন্য শেষ পর্যন্ত দিয়েছে, প্রথমে দেয়নি পরে দিয়েছে, কিন্তু এখন ফিলিপাইনের কোর্টে যখন নাকি মামলা হলো তখন তারা যখন তথ্য চাইলো তখন তারা বিচারকরা বলছেন যে এর ব্যাপারে যথেষ্ট বৈজ্ঞানিক তথ্য পাওয়া যায়নি, তাই এটাকে নিষিদ্ধ করা হলো। তেমনিভাবে গোল্ডেন রাইসকেও নিষিদ্ধ করে দিয়েছে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে। তো বিটি বেগুনের ক্ষেত্রটাই আমি আরেকটা কথা বলে শেষ করছি, সেটা হলো যে যেমন আমি বললাম এটা আটঘরিয়া বেগুন, এটা হলো তবলা বেগুন, তবলার মতো দেখতে, এটা তাল বেগুন, এই যে নানা রকম সুন্দর সুন্দর নাম, নলি বেগুন, আর নয়নতারা বেগুন আছে, এই যে নামগুলো যেগুলো কৃষকের দেয়া, যেমন বাচ্চা একটা নিজের সন্তানকে মানুষ সুন্দর করে নাম দেয় তেমনি তারা কিন্তু নিজের ফসলকেও নাম দেয়। আর যখনই এটা জেনেটিক্যালি মডিফাইড হয়ে কোম্পানির হাতে চলে যাচ্ছে তখন এটার নাম হয়ে যাচ্ছে বিটি ব্রিঞ্জাল 1, বিটি ব্রিঞ্জাল 2, বিটি ব্রিঞ্জাল 3 এবং বিটি ব্রিঞ্জাল 4। আপনি জানবেন না যে এর মধ্যে কোনটা কাজলা, এর মধ্যে কোনটা আটঘরিয়া, এর মধ্যে কোনটা উত্তরা, এটা কোনটা নয়নতারা, কেউ জানবেন না। এই যে এটা আরেক ধরনের হত্যাযোগ্য। আমাদের তো নয়নতারা কৃষকরা চাষ করবে, তাহলে সেই নয়নতারা কোথায় যাবে? তো এইসব প্রশ্ন আমরা সামনে এখন নিয়ে আসতে চাই এবং অবিলম্বে সরকারকে আহ্বান জানাতে চাই যে বিটি বেগুনের চাষ বন্ধ করা হোক। যে অনুমতি দেয়া হয়েছে সেটা যতক্ষণ না তারা প্রমাণ করবে যে তারা সব শর্ত মেনে নিয়েছে এবং তারা সেরকম প্রতিবেদন দিতে পারবে যে এটা নিরাপদ, ততদিন যেন এটা কোনো মতেই আর চাষ করা না হয়। আমরা আমাদের এই বেগুনগুলো ভাজি খেয়ে, মাছের সাথে খেয়ে, ভর্তা খেয়ে আমরা অনেক আনন্দ পাই। আমরা সেই আনন্দ থেকে যেন আমাদেরকে কেউ বঞ্চিত না করে।